কি হলো? এখন মুখ থেকে কথা বেরোচ্ছে না কেন? বল, কি করিস? ভাইয়া আসলে আমি যা যা তোর ভাবিকে বলছিস সেই কথাগুলো এখন যদি এখানে প্রমাণ সহকারে প্রেজেন্ট করতে না পারিস, তাহলে তোকে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে আর্মি স্টাইলে পেটাবো। ভাইয়া মেজবার হুমকি শুনে ভাইয়া বলেই কেঁদে ফেলল নীতি। আচানক মেজবার পায়ের কাছে বসে পড়ল, ওর পা জড়িয়ে ধরে বলল, আমি আর কখনো এমন করব না ভাইয়া, এবারের মতো মাফ করে দাও। স্যার, আমার ক্যারেক্টারের উপর কেউ কোনো এলিগেশন আনার চেষ্টা করলে তাকে ছেড়ে দেই না আমি। দরিশ্বর। নীতিকে পা দিয়ে ঠেলে সরিয়ে দিল মেজবা। মিহি দাঁড়িয়ে দেখছে সবকিছু। এই মেয়ে আবার ঝামেলা পাকিয়েছে। মেজবা এবার ডাকলো। আকসা। আকসা উঠে আসলো। মেজবা নীতিকে উদ্দেশ্য করে বলল, নেহাতেই মেয়েদের গায়ে হাত তুলি না আমি, নাহলে তোর কানের নিচে ঠাটিয়ে কয়েকটা স্তর বসিয়ে দিতাম। আকসা, ওর গালে দুটো থাপ্পড় বসাও, একটা তোমার তরফ থেকে আর একটা আমার নাম করে। আকসার আদেশ পেতে দেরি, কিন্তু কাজটা করতে দেরি হলো না। ও এগিয়ে গিয়ে মেজবার পায়ের কাছে বসে থাকা নীতিকে টেনে তুলল। তারপর খুব জোরে ওর গালে দুটো চড় বসিয়ে দিল। মেজবা আকসাকে এক পলক দেখে মৃদু হেসে বিড়বিড় করে বলল, দ্যাটস মাই গার্ল। পরিস্থিতি আপাতত শিথিল হয়েছে। মেজবাও শান্ত হয়েছে। মেজবার করা নির্দেশ আজ ঘটে যাওয়া এই সকল ঘটনা যেন আর কেউ না জানে, অন্দরমহল অবধি না পৌঁছায়। মেজবার আদেশ অনুযায়ী সবাই চুপ আছে, একদম স্বাভাবিক রয়েছে, যেন কিছুক্ষণ পূর্বে কিছুই ঘটেনি। রাতের খাওয়ার সময় নীতিকে আশেপাশে দেখা গেল না। সেই যে ঘর থেকে বেরিয়ে উধাও হয়েছে, তারপর থেকে ওকে আর কোথাও দেখা যায়নি। খাওয়ার সময় কথাটা ভেবে মনে মনে খানিক হেসে নিল আকসা। মেজবা রাতের খাবার বোধহয় ওর ভাইদের সাথে খেয়ে বেরিয়ে গেছে। খালুর সাথে ঘরে গিয়েছে ওরা, খালুর সাথে ঘেরে গিয়েছে ওরা। ঘের পাড়ে কয়েক একরের বিশাল ধানক্ষেত। সেই ধানক্ষেতের পাশ ঘেঁষে সারি সারি সব খেজুর গাছ। আজ রাতে এ গাছে কলসি বেঁধে দিয়ে আসবে, আগামীকাল সকালে রস উঠানো হবে। আজ অতিথি কক্ষে ঘটে যাওয়া ঘটনার পর থেকে আর মেজবার সাথে কথা হয়নি আকসার, বলা চলে কথা বলার সুযোগ পায়নিও। তার আগে খালামুনি খেতে ডাকলেন সবাইকে। মেজবারও তারা ছিল, এ কারণে দ্রুত বেরিয়ে গেছে। আকসা খেয়াল করেছে যাওয়ার আগে অবশ্য মেজবা ওকে ঘাড় ঘুরিয়ে এক পলক দেখে গেছে। আকসা মেজবারের তাকানোর দৃশ্যটা কোনোভাবেই ভুলতে পারছে না। মাথা থেকে ঝেড়ে ফেলা যাচ্ছে না, বরং যত বেশি ঝেড়ে ফেলতে চাইছে ততই আরও মনে পড়ে যাচ্ছে। খেতে বসেও মেজবার কথা মনে পড়া দরুন বিষম খেয়েছিল। তখন ওর শাশুড়ি মা পানির গ্লাস এগিয়ে দিয়ে চিন্তিত হয়ে বলেছিলেন, কি হয়েছে বৌমা, তুমি ইদানিং অনেক বেশি বিষম খাচ্ছ, কোনো অসুখ হলো নাকি? ডাক্তারের কাছে নেওয়া লাগবে মনে হচ্ছে। আকসা শাশুড়ি মায়ের কথা শুনে মুখে কিছু না বললেও অগোচরে হেসেছে ঠিকই, মনে মনে বলেছে, হয়েছে তো বটেই, তবে যে সে অসুখ নয় আম্মা, আপনার ছেলের প্রতি বিমোহিত হওয়ার অসুখ। এই অসুখ তো কোনো ডক্টর, বদ্যি, কবিরাজ কেউ সারাতে পারবে না, একমাত্র আপনার ছেলেকেই লাগবে সারানোর জন্য। রাতে খাবার খাওয়ার পরে সবাই পাশা খেলতে বসেছে। আকসা এই খেলা পারে না বলে পালঙ্কের এক কোণে চুপচাপ বসে আছে। মারিয়া আপু ও তাহসিন, মিহি আর রিমু খেলছে। বেশ হই হুল্লোড় চলছে। আকসা ফোন দেখার ফাঁকে মাঝে মধ্যে ওদেরকে টুকটাক সায় দিচ্ছে। হঠাৎ আকসার ফোনে কল আসলো। ফোনের দিকে তাকিয়ে নাম্বারটা দেখে আশেপাশে তাকালো। ভাগ্যিস ফোন সাইলেন্ট মোডে ছিল, সবাই খেলার মাঝে মগ্ন। আকসা এই ফাঁকে একপাশ থেকে ধীরে ধীরে সরে পড়ল। ব্যালকনির দিকটায় অন্ধকার ছিল। ফোন শক্তভাবে মুঠো করে ধরে নিয়ে সেদিকে চলে গেল। কতবার বলেছি আমাকে অসময়ে কল দিবেন না? আমার আশেপাশে মানুষ থাকে অনেক, সবসময় কল রিসিভ করার সুযোগ হয় না আমার। বলেছি তো আমি সময় করে আপডেট জানাবো। এখন এইভাবে বারবার কল দিলে আমাকে আমার শ্বশুর বাড়ির মানুষ সন্দেহ করতে পারে, এটা তো স্বাভাবিক বিষয় তাই না? যেহেতু আমি একজন বিবাহিত নারী, এভাবে লুকিয়ে কথা বললে যে কেউ সন্দেহ করবে, তখন আরেক ঝামেলা। আপাতত আমি ঝামেলা এড়িয়ে চলতে চাইছি। ফোনের ওপাশের ব্যক্তি আকসার কথার বিপরীতে দীর্ঘ সময় নিয়ে কিছু একটা বললেন। আকসা চুপচাপ সব কথা শুনলো, এরপর জবাব দিল, জি, আমি জানি আপনার আমাকে দরকার, এই কথা এর আগেও বেশ কয়েকবার শুনেছি আমি। আর আমি আপনাকে নিরাশ করব না, যেহেতু এত আশা নিয়ে এসেছেন আমার কাছে। আর আশা করি আপনি যা চান সেটা হবেও। শুধুমাত্র আমাকে একটু সময় দিন। আমি সবার সাথে খালা শাশুড়ির বাসায় বেড়াতে এসেছি, এখান থেকে ফিরে সঙ্গে সঙ্গে আপনার কাজটা আগে করে দেব। আমায় প্লিজ আর হঠাৎ হঠাৎ কল দেবেন না, সময় সুযোগ পেলে আমিই আপনাকে কল করে আপডেট জানাবো। আচ্ছা এখন রাখছি, হ্যাঁ।
আকসা তড়িঘড়ি করে কল কেটে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচল যেন। ব্যালকনির এক কোণে দাঁড়িয়ে কথা বলছিল। ব্যালকনিতে অন্ধকার বলে ঘরের ভেতর থেকে এদিকটায় তাকালে ভালোভাবে কিছু বোঝা যায় না। আকসা উকি মেরে দেখলো সবাই তখনও পাশা খেলা নিয়ে ব্যস্ত। আকসা এই সুযোগে দ্রুত ঘরে ঢুকে বিছানায় উঠে গেল। ওরা কেউ খেয়াল করলো না ওরই যাওয়া আসার ঘটনাটা। রাত কটা বাজে সেদিকে কারো খেয়াল নেই। আজ বোধহয় সারা রাত গল্পগুজব চলবে। আকসার চোখে হালকা ঘুম। ও এক কোণে বালিশে হেলান দিয়ে বসে আছে। মারিয়া, রিমু, তাহাসিন আর মিহি এখন খেলা ছেড়ে গল্পের আসর বসিয়েছে। ওরা নানান কথা বলে হাসাহাসি করছে। মারিয়া আকসাকে টোকা দিয়ে বলল, কি গো, তোমার কি হলো? আর বলো না, ঘুম আসছে আপু, তবু কষ্ট করে জেগে আছি। ঘুম আসলে ঘুমিয়ে যাও, কষ্ট করে রাত জেগো না। থাক আপু, একটা রাতই তো, জাগলাম না হয়। তোমাদের সাথে গল্প করি আজ। যাই, আমি একটু চোখে মুখে পানি দিয়ে আসি। আকসা মৃদু হেসে কথাটা বলে পালঙ্ক থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে গেল। সেখান থেকে চোখে মুখে পানি ছিটিয়ে বেরিয়ে এসে তোয়ালে দিয়ে মুখ মুছছিল আকসা। হঠাৎ দরজার সামনে থেকে আকসা ডাকটা শুনে চকিতে ফিরে তাকালো। এই ঘরের দরজার সামনে আরফান দাঁড়িয়ে, তাও স্বাভাবিকভাবে নয়। দরজার কাঠের থামে দুই হাত থেকে কেমনভাবে যেন দাঁড়িয়ে আছে। দেখে চোখ মুখ কুচকে গেল আকসা। চরম অস্বস্তি ঠেকলো ওর। আরফানি ওর নাম ধরে ডেকেছে, অথচ বাকিরা সবাই ভাবি সম্বোধন করে। আকসা বিব্রত বোধ করলো, তবে মুখে কিছু বলল না। ভ্রু কুচকে তাকিয়ে রইল আরফানের দিকে। আরফানের ঠোঁটের কোণে কেমন অদ্ভুত এক সূক্ষ্ম হাসি। শুরু থেকে ব্যাপারটা খেয়াল করেছে আকসা। হাসিটা মোটেও ভালো ঠেকেনি ওর। আকসা ডাক শুনে ফিরেও তাকিয়েও মুখে কিছু বলেনি। বাকিরা সবাই বিছানায় বসে কৌতূহলী চোখে দেখছে আরফানকে। আরফান আকসার থেকে সাড়া না পেয়ে পুনরায় বলল, আকসা, তোমাকে তোমার শাশুড়ি ডাকছে এখনই। আরফান কথাটা বলেই বারান্দার অন্ধকারে মিলিয়ে গেল। বলার ধরনটা আকসার মোটেও ভালো লাগলো না। তবু শাশুড়ি ডেকেছে শুনেও চট জলদি মুখ মুছে ঘরের বাইরে বেরিয়ে গেল। আকসা শেষবার বড় ঘর দেখেছিল। বড়রা সবাই যেখানে আসর জমিয়েছেন। এতক্ষণে ঘুমিয়ে গেছেন কিনা কে জানে। হঠাৎ এত রাতে আকসাকে ডাকবে কেন সেটাইও ভেবে পেল না। এসব ভাবতে ভাবতে লম্বা বারান্দা ধরে হাঁটছিল। এই বাড়ির সব ঘরে এবং সব জায়গায় আলো থাকলেও বারান্দায় কোনো আলো নেই। এর হেতু জানা নেই আকসার। এত বড় বাড়ি, সুবিশাল বারান্দা, অন্ধকারে হাঁটতেও তো ভয় লাগে। বারান্দার দুই মাথায় অন্তত দুটো লাইটের ব্যবস্থা করা উচিত ছিল। এখন বড় ঘরে যেতে বৃত্তাকৃতির বিশাল বারান্দার দুটা মোড় ঘোরা প্রয়োজন। আকসা আরেকটু সামনে এগুলো, যেখানে একটা ঘর অপাংতেয় অবস্থায় রয়েছে। বলা চলে এই ঘরটা বাড়ির স্টোর রুম। এখানে সব অপ্রয়োজনীয় জিনিসের বসবাস। এদিকটা একেবারেই ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারের মাঝে আকসা দ্রুত পা চালালো। বুক ধুকপুক করতে লাগলো ওর। হঠাৎ আচানক স্টোর রুমের কাছে আসতে ভেতর থেকে একটা কালো হাত আকসার হাত টেনে ধরলো। ঘটনার আকস্মিকতায় ও সেই মুহূর্তে কিছু বুঝে বা করে উঠতে পারল না। বুকে যেন কেউ খামচি দিয়ে ধরেছে তেমন অনুভূতি হলো ওর। পা অবশ হয়ে গেল, পুরোপুরি নড়তে পারল না। আর অদম্য চেষ্টায়ও ধরে রাখা সেই হাতটা ছাড়িয়ে দৌড় দিতে পারল না আকসা। এরই মধ্যে আরো ভয়াবহ ঘটনা ঘটলো। সেই শক্তপোক্ত হাতটা আকসাকে স্টোর রুমের ভিতরে টেনে নিয়ে গেল। পিলে চমকে উঠল আকসার। ঘুটঘুটে অন্ধকারের সামনে তাকিয়ে কিছুই উপলব্ধি করতে পারল না। তবে হাতের স্পর্শ এতটুকু বুঝতে পারল হাতটা কোনো পুরুষের। ব্যাপারটা বুঝতে পারা মাত্র আকসার মনে চরম ভয় এসে জড়ো হলো। মস্তিষ্ক ক্রমাগত অশনি সংকেত দিতে ব্যস্ত হলো। আকসার মস্তিষ্ক বলছে, এই মুহূর্তে এখান থেকে ছুটে পালা আকসা, এক্ষুনি দৌড়া। কিন্তু শরীর সায় দিল না ওর। জড়তায় শরীর যেন ছেড়ে দিয়েছে। আকসা বহু কষ্টে শুকিয়ে যাওয়া গলা সামান্য ভিজিয়ে ঢোক গিলে কোনো রকমে প্রশ্ন করলো, কে? আমি? আওয়াজটা শোনা মাত্র আকসার শরীর হতে ঘাম ছুটতে শুরু করলো। আরফান, এই ছেলে এখানে? আকসাকে এখানে টেনে এনেছে কেন? কি কারণে? প্রশ্নগুলো মনে আসার সাথে সাথে আকসার শির দ্বারা বেয়ে ঘাম ছুটতে শুরু করলো। ও এবার সর্বশক্তি দ্বারা পা জোড়া নাড়ানোর চেষ্টা করলো। হ্যাঁ, পা নাড়াতে পেরেছে। আকসার শ্বাস প্রশ্বাস দ্রুত হলো। ও এক পা পেছনে ঘুরে দৌড় দিতে যাবে, ঠিক তখনই পেছন থেকে ওর হাত টেনে ধরা হলো। আকসার গায়ে যেন প্রেতাত্মা ভর করেছে। অনেক বেশি শক্তি সঞ্চার হয়েছে। যতটা জোরে ওর হাত ধরা হয়েছে তার থেকেও বেশি জোরে ছোটার চেষ্টা করলো, তবে পৈশাচিক পুরুষালী শক্তির সাথে পেরে উঠল না। আকসা এতক্ষণে বুঝে গেছে ওর সাথে খারাপ কিছু ঘটছে, যেটা ঘটার কথা নয়। এজন্যে ও প্রাণপণ চেষ্টায় ছুটতে চাইছে। এবার আচানক পেছন থেকে এসেই নোংরা হাতটা আকসার জামার ফিতা ধরে টান দিল। একটানে ফিতা খুলে ফেলতেই আকসা এবার না পেরে পা দিয়ে একটা লাথি দিল, তবে কোনো কাজ হলো না। হাত জোড়া যেন নোংরা খেলায় মেতেছে, এজন্য কোনো দিকে খেয়াল নেই। ফিসফিস করে বলছে, জানো, তুমি খুব সুন্দর। নিজেকে আয়নায় দেখেছো কখনো? তোমার শরীর কখনো সময় হলে ওনাকে খুলে আয়নার সামনে গিয়ে দাঁড়াবে,
দেখবে তোমাকে কতটা মোহনীয় লাগে। তোমার শরীরের সৌন্দর্য, এই সৌন্দর্য যে কাউকে পাগল করে ছাড়বে। এত নরম। কথাগুলো আকসার কানে কাটার মতো বিঁধল, প্রচন্ড বিষাক্ত ঠেকলো। পর মুহূর্তে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটলো। যাওয়ার উপর থেকে বুকের কাছে সেই নোংরা হাতের ছোঁয়া অনুভব করতে আকসা এবার না পেরে কেঁদে ফেললো। এবার রূপান্তর না পেয়েও চুলের খোপায় বেঁধে রাখা স্টিলের কাঁটা একটানে খুলে কোনো দিকে না তাকিয়ে কোনো কিছু না ভেবে সোজা সেই হাতের উপর বসিয়ে দিল। মুহূর্তে পেছন থেকে আরফান ব্যথায় কুকিয়ে তৎক্ষণাৎ হাত সরিয়ে নিতে আকসা এই সুযোগে দুই কপাটের দরজা টেনে এক ছুটে বেরিয়ে দৌড় দিল। পেছন থেকে আরফান নামক ছেলেটা কুটিল হেসে বিড়বিড় করলো। মান সম্মানের ভয় থাকলে এসব কাউকে বলবে না নিশ্চয়ই। সচিল। আকসা ছুটতে ছুটতে সিঁড়ির কাছে এসে দাঁড়িয়েছে। এটা ছাদে যাওয়ার সিঁড়ি। এখানেও ঘুটঘুটে অন্ধকার। আকসার শরীরে আর এক রত্তি জোর নেই। সিঁড়ির সর্বনিম্ন ধাপে ধপ করে বসে পড়ল, ফুপাতে লাগলো। আকসা জোরে জোরে শ্বাস টানছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া নোংরা ঘটনাটা মনে পড়তেই হাত পা কাঁপছে ওর, পুরো শরীর ধরে যেন ঝাঁকুনি দিয়ে ফেলে দিতে চাইছে। আকসার প্রচণ্ড প্যানিক হচ্ছে, বুক ধরফর করছে। একবার ভাবলো বড় ঘরের দিকে যাবে, তবে উঠতে গিয়েও দ্বিধান্বিত হয়ে বসে পড়ল। তারপর ওর মাথা ঘুরছে। ওই অবধি যাওয়ার বোধহয় ওর জন্য সম্ভবপর হবে না। আকসা অন্ধকারের মাঝে রেলিংয়ে মাথা ঠেকিয়ে বসে রইল। আকসা, হঠাৎ পেছন থেকে চিরপরিচিত কণ্ঠস্বরটা শোনা মাত্রই আকসা চট করে ঘাড় ঘুরিয়ে তাকালো। এই ঘোর আধারেও চিনতে অসুবিধা হলো না। ওর মেজবা দাঁড়িয়ে আছে, পেছনে হাতে ফোন। ফোনের ডিসপ্লে জলজল করছে। সেই আলোতে মেজবা তাকিয়ে দেখলো আকসার চোখে জল। মেজবার ভুরুজোড়া স্বয়ংক্রিয়ভাবে সংকুচিত হলো। আকসা উঠে দাঁড়ালো কোনো মতে। মেজবার সামনে দাঁড়াতে মেজবা পুনরায় প্রশ্ন করলো। এত তাড়াতাড়ি তুমি এখানে কেন? প্রশ্নটা করা মাত্রই আকসা ঝাঁপিয়ে পড়ল মেজবার বুকে, শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো। মেজবা আচানক ঘটনা বুঝতে পারল না। আকসা কখনো কোনোদিনও এভাবে কাঁদেনি। মেজবা ওর কান্না কখনো দেখেনি। আচমকা এমন ঘটনায় দ্বিধায় পড়ল। আকসার পিঠে হাত রাখতে এবার বুঝতে পারল আকসার সম্পূর্ণ শরীর কাঁপছে। মেজবা এবার ফোন পকেটে রেখে আকসাকে দুহাতে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো। কি হয়েছে? কাঁদছো কেন? অসুস্থ তুমি? না, আমি মরে যাবো মেজবা। মেজবা চমকে উঠল। আকসার পিঠ আঁকড়ে ধরে পুনরায় প্রশ্ন করলো। কি হয়েছে বলো আমাকে, সিরিয়াস কিছু? আকসা কোনো জবাব দিল না, আরো জোরে ফুপিয়ে কাঁদতে লাগলো। মেজবার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল। কান্না থামাও, বলো আমাকে কি হয়েছে? মেজবা আকসার পিঠে হাত বুলিয়ে দিতে গিয়ে হঠাৎ অনুভব করলো আকসার জামার ফিতা খোলা। দুপাশে দুটো ফিতা পড়ে আছে। জামার গলা খুলে সম্পূর্ণ পিঠ বেরিয়ে গেছে। আচমকা মেজবা আকসাকে টেনে বুক থেকে সরিয়ে মুখোমুখি দাঁড় করালো। মুখ কঠিন হয়ে গেছে মেজবারও। শক্ত মুখে কঠিন সুরে প্রশ্ন করলো। কি হয়েছে তোমার? চুপ করে থাকবে না, বলো। আকসা কিছু বলল না, মুখ চেপে কাঁদছে ও। মেজবা ওর হাত টেনে ধরে বলল। এসো, এদিকে এসো। আকসার হাত টেনে ধরে ছাদের সিঁড়ির দিকে পা বাড়ালো মেজবা, তবে আকসা এক পাও উপরে তুলতে পারল না। মেজবা দাঁড়িয়ে গেল, পেছনে ঘাড় ঘুরিয়ে দেখলো আকসা রেলিং ধরে দাঁড়িয়ে আছে, শরীর নেতিয়ে পড়েছে ওর। মেজবা এবার কোনো কথা না বলে ওকে কোলে তুলে নিল। আকসা মেজবার গলা দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে সেখানে মুখ গুজে রেখে কাঁদতে লাগলো। ওর চোখের জল গড়িয়ে মেজবার ঘাড়ের উপর পড়লো অনবরত। প্রতিটা ফোঁটা অশ্রুকণা মেজবার রক্তের শিরায় শিরায় যেন আগুন ধরিয়ে দিল। ছাদে মূলত মেজবার কাজিনরা আড্ডা দিচ্ছিল, ওদের হাতে সিগারেট, স্মোকিং করছিল ওরা। মেজবা স্মোক করবে না বলেই ছাদ থেকে নেমে এসেছিল। আকসাকে নিয়ে ওপরে উঠতে ওরা সিগারেট সরিয়ে নিল। ভাই ভাবিকে দেখে চোখ নামিয়ে নিল ওরা। মেজবা ছাদে উঠে ওর ভাইদের গম্ভীর স্বরে বলল। তোরা একটু নিচে যা তো, প্রাইভেসি দরকার। বড় ভাইয়ের কথা শোনা মাত্র সবাই তৎক্ষণাৎ নিচে চলে গেল। মেজবা আকসাকে নামিয়ে ছাদের দরজা আটকে দিয়ে আসলো। আকসার সামনে দাঁড়িয়ে ওর হাত টেনে এগিয়ে নিল। আকসা তখনও কাঁদছে। মেজবা ওর কান্না দেখে চরম মেজাজের সাথে বলল। আর একবার জিজ্ঞাসা করছে কি হয়েছে, এবার না বললে ছাদ থেকে নিচে সরিয়ে ফেলবো। আকসা ফোপাতে ফোপাতে বলল। আমার কথা আপনি বিশ্বাস করবেন মেজবা? বলো। আকসা মাথা নিচু করে রইল। কিভাবে বলবে এসব? বলতেও ঘৃণা লাগছে ওর। মাথাটা কেমন ফাঁকা ফাঁকা ঠেকছে। ওর ঠোঁট চেপে কাঁদতে লাগলো। মেজবা ওর কোমর টেনে কাছে নিয়ে আসলো। এবার নিজের সাথে মিশিয়ে নিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নত মুখের দিকে তাকিয়ে নরম গলায় বলল। আকসা বলো প্লিজ। আকসা শক্ত করে মেজবার বাহু গলিয়ে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল। ওই ওই যে আরফান আছে না, মারিয়াপুর চাচাতো ভাই, ও আমাকে। ও তোমাকে কি কি আকসা? মেজবার শান্ত কণ্ঠস্বরে প্রথমবার ক্রমাগত অস্থির, অশান্ত হয়ে উঠল, বিচলিত হলো। আকসার মুখ উঠিয়ে দুই হাতে চেপে ধরে শক্ত গলায় বলল। আমার চোখে দেখে তাকে কথা বলো। আকসা মেজবার চোখে চোখ রেখে এবার কান্নারত স্বরে গড়গড় করে বলে ফেলল। ওই লোকটা আমাকে নোংরা ভাবে ছুঁয়েছে অন্ধকারে ওই স্টোর রুমে।
আমাকে রুম থেকে ডেকে নিয়েছিল, বলেছিল আমাকে নাকি আম্মা ডাকছে। তারপর আমি বের হলাম, শোরুমের কাছে পৌঁছাতে আমার টান দিয়ে ভেতরে নিয়ে গেল। তারপর কি? আকসা থেমে গেল। মেজবার চোখ মুখ ধীরে ধীরে কঠিন হয়ে এসেছে। আকসা অনুভব করলো ওর মুখে চেপে ধরা মেজবার হাত দুটো খুব রূঢ় হয়ে উঠেছে। আকসা ঢোক গেলে জবাব দিল, আমি জিজ্ঞেস করলাম কে, জবাব দিল আমি। কণ্ঠস্বর শুনেই বুঝে গিয়েছিলাম ওই লোকটা। এরপর হঠাৎ আমার জামার ফিতে ধরে টান দিল। আমি সরে আসার চেষ্টা করছিলাম কিন্তু পারিনি। আমার হাত শক্ত করে টেনে ধরে রেখেছিল। আর কি? আকসা চুপ করে মিনমিন করে কাঁদতে লাগলো। মেজবার ধৈর্য নেই, আপাতত ধৈর্যের বাঁধ সীমা ছাড়িয়েছে। আর কি আকসা? হুঙ্কার ছাড়লো মেজবা। আকসা সামান্য কেঁপে উঠে মেজবার শার্টের সামনের অংশ শক্তভাবে খামচে ধরে চোখ বুজে ঠোঁট চেপে কাঁদতে কাঁদতে জবাব দিল, আর আর আমার বুকে হাত দিয়েছিল। এছাড়া অনেক নোংরা কথা বলেছে। আমি না পেরে চুলের কাঁটা দিয়ে আঘাত করে কোনো রকমে দৌড়ে চলে এসেছি সেখান থেকে। কি বলেছো তোমাকে? মেজবার গম্ভীর রূঢ় কণ্ঠস্বর। আকসার আপাতত হুঁশ জ্ঞান নেই। ও বিড়বিড় করে বলল, বলেছে তুমি নিজেকে আয়নায় দেখো, ওড়না খুলে। তোমার শরীরের সৌন্দর্য যে কাউকে পাগল করে ছাড়বে। এত নরম। চুপ। আর না, আর শুনতে চাই না। আকসাকে থামিয়ে দিয়ে ওকে টেনে বুকের সাথে মিশিয়ে নিল। যথেষ্ট শান্ত গলায় বলল, কান্না থামাও। চোখে যেন আর এক ফোঁটা জল না দেখি। আকসা কান্না থামিয়ে হেঁচকি তুলতে লাগলো। মেজবা ওকে জড়িয়ে ধরে রেখে পিঠের উপর থেকে চুল সরিয়ে জামার ফিতা বেঁধে দিল। এরপর আচানক ছেড়ে দিল আকসাকে। ধীরে সুস্থে নিচে নেমে এসো, ভয় পেও না, আমি আসি। মেজবার মুখের রং হঠাৎ বদলে গেল, যেন আকসাকে শান্ত সুরে কথাটা বলে বেপরোয়াভাবে পা বাড়াতে আকসা ওর হাত টেনে ধরে অস্থির কণ্ঠে বলল, কোথায় যাচ্ছেন মেজবা? নিচে। প্লিজ কিছু বলবেন না, মান সম্মানের একটা ব্যাপার আছে। আর হাত ছাড়ো। শীতল গম্ভীর কণ্ঠটা শুনে ভয়ে আকসার শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ও হাত ছেড়ে দিল। মেজবা চোখের পলকে নিচে নেমে গেল। আকসা সেখানে দাঁড়িয়ে মিনিট পাঁচেক চেষ্টায় নিজেকে স্বাভাবিক করলো। চোখ মুছে নিল, এলোমেলো চুল বেঁধে ফেললো। ঝুলতে থাকা ওড়নাটা আগের মতো করে ভালোভাবে গায়ে পেঁচিয়ে নিল। হঠাৎই নিচ থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসতেই চমকে উঠল আকসা। দ্রুত পা চালিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখলো দোতলায় কেউ নেই, সবাই নিচতলায়। নিচতলার বারান্দায় বেশ শোরগোল, অনেক আওয়াজ, চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। আকসা দ্রুত পা চালাতেই দেখলো মিহি মারিয়ারা দৌড়ে আসছে দক্ষিণের ঘর থেকে। আকসা ওদের দেখে অস্থিরভাবে প্রশ্ন করলো, কি হয়েছে মিহি? মারিয়া আপু, কি হলো হঠাৎ এত চেঁচামেচি কেন? ওরা নিচে নামতে নামতে ব্যস্তভাবে বলল, ঠিক জানি না, তবে তাহসিন এসে বলল ভাইয়া নাকি আরফান ভাইয়াকে মারছে। মারতে মারতে নাক মুখ থেকে রক্ত বের করে ফেলেছে। আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ এসব কি হলো? ওরা কথা বলেই দৌড়ে নিচে চলে গেল। আকসাও দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে রেলিংয়ের কাছে দাঁড়াতেই দেখতে পেল বাড়ির সব মানুষ বারান্দায় দাঁড়িয়ে, মুরব্বি ছোট সবাই আছে। বারান্দার একপাশের পিলারের ওখানে মেজবা আরফানকে কলার ধরে মিশিয়ে ধরে রেখেছে। পেছন থেকে আফরিদার ছোট খালু মেজবাকে থামানোর চেষ্টা করছে। মেজবার আব্বু এহসানুল হক একপাশে দাঁড়িয়ে চেঁচামেচি করছেন। তার কথাগুলো আকসার কানে আসলো। ও শ্বশুর চেঁচিয়ে বলছেন, কি করছো মেজবাহ? রাত বিরেতে এসব কি শুরু করলে? ওকে মারছো কেন? কিছু বলছো না? দয়া করে থামো এবার। সবাই মেজবাকে থামতে বলছে, তবে মেজবা থামলো না, বরং আগের চাইতে দ্বিগুণ শক্তিতে আরফানের নাকে মুখে ঘুষি মারতে মারতে হিসিয়ে দাঁতে দাঁত পিষে চেঁচিয়ে বলল, জানোয়ারের বাচ্চা, তুই আমার ওয়াইফের গায়ে হাত দিস, ওকে নোংরা কথা বলিস? সাহস কি হয় তোর? যেই মুখ দিয়ে ওকে নোংরা কথা বলেছিস, ওই মুখ আমি টেনে ছিঁড়ে নেব। কথাটা বলে মেজবা আরফানের মুখ বরাবর ঘুষি মারে একটা। এর সঙ্গে সঙ্গে আরফানের মুখ গলে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করল। তিনজন সর্বশক্তি দিয়ে মেজবাকে আটকানোর চেষ্টা করলো, তবে স্পেশাল আর্ম ফোর্স এবং প্যারা কমান্ডো ব্রিগেডের ট্রেনিংপ্রাপ্ত অফিসারকে থামানো খুব একটা সহজ হলো না তাদের জন্য। মেজবা যেন রাগে দিকবিদিক শূন্য হয়ে গেছে। পুনরায় বলল, তোরের বাচ্চা, যেই হাত দিয়ে ওকে টাচ করেছিস, সেই হাত আমি ভেঙে ফেলবো আমি। কথাটা বলে মেজবা আরফানের হাত মুচড়ে ধরলো। সঙ্গে সঙ্গে একটা আর্তনাদ শোনা গেল। বোধহয় হাত ভেঙেই ফেলেছে। আকসা একেবারে রেলিং এর সাথে মিশে চুপসে গেছে। সেখানে দাঁড়িয়ে ও শুনতে পেল সামনে ওর শাশুড়ি আহাজারি করতে করতে পাশে ছোট বোনকে বলছেন, আমার ছেলেটার কি হয়ে গেল? যেই ছেলে আমার গালি দেওয়া পছন্দ করে না, জীবনে কোনোদিন কাউকে একটা গালিও দেয়নি, মারপিট করেনি, সে ছেলে সব করছে আজ। ঈশা বেগম কাঁদছেন আর ছেলেকে থামতে বলছেন। মেজবা তবু থামছে না, একটা তুলকালাম অবস্থা বিরাজ করছে। এহসানুল হক চেঁচামেচি করে ছেলেকে বলছে, মেরে ফেলবে নাকি ছেলেটাকে?
এবার তো ছাড়ো। এই মুহূর্তে মেজবাকে থামানো প্রয়োজন। আকসা এবার সিঁড়ি থেকে নেমে দ্রুত ছুটে গেল, পিলারের কাছে দৌড়ে গিয়ে মেজবার হাতের বাহু টেনে ধরে এবার কাকুতি মিনতি করে পড়ল। প্লিজ মেজবা, ছেড়ে দিন এবার, ছাড়ো না প্লিজ। আকসা বলা মাত্র মেজবা ছেড়ে দিল আরফানকে। আরফান তখন অর্ধমৃত পায়। আকসা একবার তাকিয়ে দেখলো ঘৃণা ভরে, সামান্য করুণা পর্যন্ত হলো না ওর। পারলে থুতু ছিটিয়ে দিত। মেজবার শার্ট ঘামে ভিজে পিঠের সাথে মিশে গেছে। ও আকসার হাত টেনে ধরে এহসানুল হকের সামনে এগিয়ে গিয়ে কঠিনভাবে বলল, আমি আর এক মুহূর্ত এখানে থাকছি না আব্বু। আমার ওয়াইফকে নিয়ে রাইট নাও এখান থেকে চলে যাচ্ছি। তোমাদের খুব থাকার শখ হলে তোমরা থাকতে পারো। আমি 2 মিনিটের মধ্যে ক্যান্টনমেন্টে চলে যাব। তোমার বাসায় থাকতে মোটেই ইচ্ছুক নই। আমাকে যেন কল করা না হয়। তোমার নাম্বার আমার ব্ল্যাক লিস্টে থাকবে। আসছি, আল্লাহ হাফিজ। আকসা এসো। মেজবা আকসার হাত টেনে ধরে ওই অবস্থাতে ওকে টেনে নিয়ে বেরিয়ে গাড়িতে উঠল। আকসা কিছু একটা বলতে চাইল, কিন্তু মেজবার ওই রূপ দেখে আর কিছু বলার সাহস হলো না ওর। ওরা যখন রাজশাহীতে পৌঁছালো তখন প্রায় ভোর হয়ে গেছে। আকসা বাসায় এসে আগে ধপ করে শুয়ে পড়ল সোফার উপরে। তবে মেজবা শয়নি, আগেই ওয়াশরুমে ঢুকে গিয়েছে ফ্রেশ হওয়ার জন্য। আকসা বসার ঘরে ঘুমে ঢুলছিল। হঠাৎ ওদের শোবার ঘর থেকে মেজবার ডাক শুনে ধরফর করে উঠে বসলো। দ্রুত উঠে ঘরে গিয়ে দেখলো মেজবা গোসল সেরে এসেছে। ওর পরনে একটা ট্রাউজার আর উদাম শরীরের উপর পিঠের দিক থেকে মাঝারি একটা সফেদ রঙা তোয়ালে বুক অব্দি টেনে রাখা। মেজবা ফর্সা গাত্রবর্ণের, ব্লু রঙের ট্রাউজার, উপরে শুধুমাত্র পেটানো পেট ও পিঠের নিচের সামান্য কিছু অংশ দেখা যাচ্ছে। মেজবার সামান্য বড় হওয়া সামনের চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে তখনও। আকসা অবাক হলো বেশ। শীতের শেষ সময়কাল হলেও রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়ছে ইদানিং। এত ঠান্ডার মধ্যে মেজবা গোসল করেছে। আকসা দ্বিধান্বিত হয়ে মেজবাকে বিচলিত কণ্ঠে প্রশ্ন করলো, এই শীতে এখন আপনি ফ্রেশ হলেন যে? আকসার প্রশ্নের জবাবে মেজবা তৎক্ষণাৎ কিছু বলল না। আচানক নিজের দিকে মেজবাকে এগুতে দেখে বিচলিত হলো আকসা। বুকের ধুকপুকানি বেড়ে গেল। না চাইতেও পেছাতে শুরু করলো। মেজবা যত এগুলো আকসা তার দ্বিগুণ বেশি পিছিয়ে এলো। শেষমেশ ওর শরীর ঠেকলো পেছনের রিডিং টেবিলের সাথে। সেখানে মিশে যেতেই ঢোক গিলে মেজবার মুখের দিকে তাকালো আকসা। মেজবার রাগটা এখনো পড়েনি, মেজাজ শান্ত হয়নি। গাড়িতে থাকাকালীন তো একটা কথাও বলেনি। প্রচন্ড গম্ভীর হয়েছিল, বেশ স্পিডের সাথে গাড়ি ড্রাইভ করছিল। আকসা এর মাঝে গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল, এ কারণে তখন আর মেজবার সাথে কথা বলতে পারেনি। মেজবার চোখ নাকের ডগা লাল হয়ে আছে, এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকসার দিকে। এক হাত এগিয়ে আকসার কাঁধে ঝোলানো ওড়না উপরে রেখেছে। মুখের অভিব্যক্তি শত চেষ্টা করেও বুঝতে পারল না আকসা। পুনরায় ঢোক গিলে বলল, কি করছেন মেজবা? প্রশ্নটা করা মাত্রই আকসার ওড়না একটানে শরীর থেকে খুলে পেছনের ফ্লোরের উপর ছুঁড়ে ফেললো মেজবা। আকসা আতঙ্কিত হয়ে ফ্লোরে পড়ে থাকা ওড়নার দিকে তাকালো, বিড়বিড় করে বলার চেষ্টা করলো। মেজবা কি কর? পুরো কথা শেষ করতে পারলো না ও। তার আগে মেজবা ওর ঠোঁটে আঙুল রেখে চুপ করিয়ে দিয়ে বলল, হুশ, চুপ, কোনো কথা নয়। আমি যা বলছি মনোযোগ দিয়ে শোন। এখনই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেবে। এখন কেন? আকসা চরম অবাক হয়ে প্রশ্ন করতে মেজবা কেমন অদ্ভুতভাবে হেসে বলল, আমার স্ত্রীকে অন্য পুরুষ হয়েছে আকসা। তোমার শরীরে সেই স্পর্শ এখনো লেগে আছে। আমি চাই না আমার স্ত্রীর শরীরে এই স্পর্শ আর এক মুহূর্তে লেগে থাকুক। বিলিভ মি, টলারেট করতে পারবো না। ভাবতে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। মনে হচ্ছে এই জানোয়ারটাকে গিয়ে মেরে ফেলে এখনই। মেজবা শান্ত হন প্লিজ। ওর হাতের বাহু শক্তভাবে চেপে ধরে আকুল কণ্ঠে কথাটা বলতে মেজবা আকসার মুখের দিকে তাকিয়ে শান্ত হলো। শীতল চোখে তাকিয়ে থেকে কিঞ্চিত হেসে বলল, এখনই গিয়ে ফ্রেশ হয়ে আসবে, ওকে? ওই জানোয়ার যেখানে যেখানে শুয়েছে সেই প্রতিটা জায়গায় বডি ওয়াশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করবে। হেল্প লাগলে বলতে পারো, আমি আসবো। না, আপনার হেল্প লাগবে না, আমি একাই পারবো। অস্থিরতার সহিত কথাটা বলেই আকসা দৌড়ে ড্রয়ার থেকে জামা কাপড় বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। মেজবা ওরে অস্থিরতা দেখে মৃদু হাসল। আকসার শ্বশুরবাড়ির সবাই পরদিন সকাল 11টার মধ্যেই ফিরলেন। আকসার শাশুড়ি ফিরে আগে ছেলের ঘরে আসলেন। আকসা তখন রিডিং টেবিলে ছিল আর মেজবা বিছানার উপর বসে গভীর মনোযোগে ল্যাপটপে কাজ করছিল। মামুনিকে দেখে মেজবা তড়িঘড়ি করে ল্যাপটপ বন্ধ করলো। মৃদু হেসে বলল, তোমরা কখন আসলে? টের পেলাম না তো। সবে মাত্র এসেছি, তুমি বোধহয় কাজে খুব ব্যস্ত ছিলে, তাই খেয়াল করনি। এই তো মামনি, একটু ব্যস্ত ছিলাম আর কি। মেজবা জবাবটা দিয়ে সামান্য হাসলো। আকসা শাশুড়িকে দেখে উঠে একপাশে এসে দাঁড়িয়ে আছে চুপচাপ। ঈশা বেগম ওর সাথে এখনো কোনো কথা বলেননি, এই জন্যে আকসা উদ্বিগ্ন হচ্ছে। ঈশা বেগম ছেলের মুখটা দেখলেন, মুখে হাত বুলিয়ে হা হুতোষ করে আফসোসের সাথে বললেন, আহারে আমার বাপটা, এক রাতের মধ্যে মুখ একদম শুকিয়ে গেছে আমার ছেলেটার। সকালে খাওনি? জাস্ট কফি খেয়েছিলাম মামনি।
আর কিছু খেতে ইচ্ছা করেনি। ঈশা বেগম এবার পাশ ফিরে চাতক পাখির ন্যায় দাঁড়িয়ে থাকা আকসাকে উদ্দেশ্য করে বলল, বৌমা, যে আমার ছেলের জন্য একটা সিদ্ধ ডিম আর স্যালাদ করে নিয়ে এসো তো, ওগুলোই খায় আমার ছেলেটা। শাশুড়ির কণ্ঠস্বর স্বাভাবিকই। আকসার সাথে সবসময়কার মতো করেই কথা বলছেন, এই ব্যাপারটা উপলব্ধি করে আকসা হাঁপ ছেড়ে বাঁচল যেন। এতক্ষণ বেশ ভয়ে ভয়ে ছিল। আকসা দ্রুত ঘর থেকে পা বাড়িয়ে দরজার বাইরে যেতে হঠাৎ ঘরের ভেতর থেকে ভেসে আসা কথা শুনে দাঁড়িয়ে গেল। ওর শাশুড়ি মেজবাকে বলছেন, তোমার আব্বুকে কেন ব্লক করেছো বাবা? ওনার সাথে কথা বলবে না? উনি তো খুব কষ্ট পাচ্ছেন। গতকাল তোমার ওই কথাগুলোতেও কষ্ট পেয়েছিলেন খুব, সারা রাত ঘুমাননি, তোমার কথা বলছিলেন বারবার। আকসা ওকে মেরে দেখলো। মায়ের কথা শুনে মেজবা মুখ অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। ঈশা বেগম ছেলের মুখে হাত রেখে ফিরিয়ে বললেন, কথা বলবে না তার সাথে? হঠাৎ এমন কেন করলে? কেন মেরেছি সেটা তো তোমাদের সবার কাছে এতখানি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা মাউনি। একজন প্রাইভেটকে মেরেছি আমি, কোনো মুজরিমকে নয়। সেটা তো জানি বাবা, তুমি যেটা করেছো সেটা তোমার দিক থেকে ঠিক আছে। অমন সিচুয়েশনে মাথা গরম হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তোমার আব্বুর সাথে এমন করছো কেন? মেজবা ঠোঁট চেপে বলল, আব্বুর আমাকে সেই মোমেন্টে সাপোর্ট করা উচিত ছিল মামনি। তার বাড়ির বউয়ের ওপর আসল লেগেছে, তিনি কিভাবে পারলেন চুপ করে থাকতে? উল্টো আরও আমাকে থামতে বললেন। বিলিভ মি মামনি, আব্বু থামতে না বললে ওই জানোয়ারকে আমি ওখানেই জায়গায় মেরে ফেলে পুঁতে আসতাম। তাতে আমার জেল যাবজ্জীবন যা হওয়ার হয়ে যেত। আই ডোন্ট কেয়ার। বাট আব্বু এবং তোমার বৌমার রিকোয়েস্টে থেমে গেছি আমি। নেহাত ছোটবেলা থেকে আব্বুর সব কথা শুনি আমি। ঈশা বেগমের চোখ ছলছল করছে। মেজবা তার মায়ের কোলে মাথা রাখতে ঈশা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, বুঝেছি, খুব রাগ করেছো। তোমার আব্বু তো আত্মীয় বাড়ি বলেই পরিস্থিতি শান্ত করতে তোমাকে থেমে যেতে বলেছিলেন। তবে তার উপর বেশিক্ষণ রাগ করে থেকো না। জানো তো তিনি তোমার সাথে কথা না বলে থাকতে পারেন না, তার খুব কষ্ট হয়। আর তুমি সামান্য কিছু হলেই তার সাথে কথা বলা বন্ধ করে দাও। এটা ঠিক নয় বাবা, এমন আর করবে না, বুঝেছো? জি মামনি। মেজবা মৃদু আওয়াজে কথাটা বলে সাই জানালো। ঈশা বেগম হঠাৎ প্রশ্ন করলেন, বৌমাকে খুব ভালোবাসো তাই না? আচানক প্রশ্নটা শোনা মাত্র তড়িৎ গতিতে মেজবা মায়ের কোল থেকে উঠে বসলো। বিচলিত দেখাচ্ছে ওকে। মায়ের কৌতূহলী মুখের দিকে তাকিয়ে মেজবা স্বাভাবিক মুখ করে বলল, খেতে পেয়েছে মামনি। তোমার বৌমুকে রান্নার দায়িত্ব দিতে গেলে কেন? কাজে গাফিলতি দেখেছো তো? খিদে পেয়েছে তোমার? দাঁড়াও, আমি যাচ্ছি। ছেলের খিদের কথা শুনে ঈশা বেগম দ্রুত উঠে দাঁড়ালেন। আকসা এতক্ষণ ঠায় দাঁড়িয়েছিল দরজার কোণে। শাশুড়িকে উঠতে দেখে নিঃশব্দে দৌড় দিল রান্নাঘরের দিকে। আমি আজই চট্টগ্রামে ফিরছি আব্বু। আজই? ছেলের কথা শুনে অত্যন্ত বিস্ময়ের সাথে প্রশ্ন করলেন এহসানুল হক। মেজবা শান্ত গলায় জবাব দিল, জি, কিছু জরুরি কাজ পড়ে গেছে, রাতের গাড়িতে উঠবো। জরুরি কাজের কথা শুনে কেউ আর কিছু বলতে পারল না। আকসা পাশের আরেকটা সোফায় ওর শাশুড়ির পাশে বসে কুশি কাটার বুনন শিখছিল। ভরা আসরের মাঝে হঠাৎ মেজবাড়ির সিদ্ধান্তের কথা শুনে হাত থমকে গেল ওর। এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেজবার দিকে। মেজবা ওর আব্বুর দিক থেকে মুখ ফিরিয়ে সামনে তাকাতেই আকসার চোখে চোখ পড়ল ওর। আকসার চোখে প্রচন্ড ব্যাকুলতা, যেটা সহজে সবাই ধরতে পারবে না। মেজবা বোধহয় বুঝতে পারলো। ও এক পলক দেখে মুখ ঘুরিয়ে নিয়ে পুনরায় ওর মামুনিকে বলল, আকসাকেও আমার সাথে ক্যান্টনমেন্টে নিয়ে যাচ্ছি মামনি। অথরিটি থেকে এমার্জেন্সি পারমিশন নিয়েছি। আপাতত তেমন কিছু প্রয়োজন নেই, শুধু ওকে ওর কিছু দরকারি কাজপত্র প্যাকিং করে নিতে বললে। আকসা চমকালো। মেজবা ওকে ক্যান্টনমেন্ট নিয়ে যাবে? হঠাৎ আকসা হতবিহ্বল চাহনিতে তাকিয়ে রইল মেজবার দিকে। তবে মেজবার মুখ সে আগের মতোই গম্ভীর শান্ত। ওর মুখ দেখে কিছু বোঝা গেল না। আকসার শাশুড়ি ওকে তাড়া দিল ব্যাগপত্র গুছিয়ে নেওয়ার জন্য। এখন বিকাল 3টা বাজে, রাত 8টার মধ্যে বেরিয়ে পড়তে হবে ওদের। আকসা বিছানায় রাখা লাগেজের উপরে বসে অজস্র কথা ভাবছে। মেজবা ওকে হঠাৎ ক্যান্টনমেন্টে নিয়ে যাবে কেন? আগে তো কিছু বলেনি। এটা কি হঠাৎ করা পরিকল্পনা? কিন্তু কেন? আকসা কিছুই বুঝে উঠতে পারছে না। মেজবা বাইরে বন্ধুদের সঙ্গে দেখা করতে বেরিয়েছে। বিকালে ফেরার কথা 5টার সময়। মেজবার আবার টাইম টেবল মেনটেন করার দারুণ অভ্যাস। ঠিক সময় ফিরবে নিশ্চয়ই। 5টা বাজতে আর 20 মিনিট বাকি। আকসা উঠে লাগেজটা সোজা করে রাখলো পালঙ্কের এক পাশে। হঠাৎ বিছানার ওপরে পড়ে থাকা ওর ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। আকসা দ্রুত ফোনটা টেনে এনে দেখলো সেই ব্যক্তির ফোন কল। ঘরের দরজা ভেজানো আছে। এই ঘরে এখন কেউ আসবে না। আশেপাশে একবার অবলোকন করে আকসা কল রিসিভ করলো। আজ ওর মন বড্ড ফুরফুরে। তাই কল রিসিভ করে আগে একটা লম্বা সালাম দিয়ে হেসে জিজ্ঞাসা করলো, কেমন আছেন? ফোনের ওপাশের ব্যক্তি জবাব দিয়ে পাল্টা
হকিকত জিজ্ঞাসা করতেই আকসা মৃদু হেসে বলল, আমি তো খুব ভালো আছি, সামনে আরো ভালো থাকবো। কেন জানেন? কারণ আমার হাজবেন্ডের সাথে তার ক্যান্টনমেন্টে যাচ্ছি আমি। সেখানে গিয়ে নিশ্চিন্তে আপনার সাথে কথা বলতে পারবো, কোনো দ্বিধা আতঙ্ক থাকবে না আর। লোকের সন্দেহের ভয়ে জড়ো হতে হবে না আর। এটা খুব বিশ্রী ব্যাপার জানেন তো। আমাকে কেউ সন্দেহ করুক এটা আমার একদমই ভালো লাগে না। হ্যাঁ, ওখানে গেলে ভালোই হবে। আমার হাজবেন্ড তো সবসময় ক্যান্টনমেন্ট থাকবে না, ফ্রি থাকবো অল টাইম। যখন খুশি কল দিতে পারবেন, আমাকে পাবেন। তো তোমাকে আর কতভাবে পাওয়া যাবে? আচানক পেছন থেকে পরিচিত গলায় আওয়াজ পাওয়া মাত্রই আকসা চমকে চকিতে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো মেজবাবুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। মেজবার মুখের উপরে গিয়ে দৃষ্টি আটকালো আকসার। গতকাল রাতে লোকটার যে রাগী চাহনি, রক্তলাল চোখ, নাকের ডগা লাল আর কপালের শিরা ফুলে যাওয়া দেখেছিল, এই মুহূর্তে তার দ্বিগুণ ক্ষুব্ধতা দেখলো ওই চোখে মুখে। খেয়াল করে দেখলো মেজবার হাতের তালু শক্তভাবে মুঠো করে রাখা, চোখ অতিরিক্ত লাল হয়ে আছে। আকসা ঢোকের পর ঢোক গিলল। হাতে থাকা ফোনটা তখনও কলে রয়েছে। একবার মেজবাকে দেখে আরেকবার আর চোখে হাতের ফোনটাকে দেখলো। আকসা দ্রুত ফোনটার সামনে টেনে এনে কল কাটতে যাবে, ঠিক সেই মুহূর্তে মেজবা টান মেরে ফোনটা কেড়ে নিল ওর হাত থেকে। মেজবার এক হাত পাশে চেয়ারের উপরে রাখা, আরেক হাত ফোনে। ফোন কানে ধরে মেজবার প্রথমে কোনো কথা বলল না। ফোনের ওপাশ থেকে সমানে একজন পুরুষ বলেই চলেছে, কি লাগছে? কথা বলছো না কেন? তোমার স্বামী চলে গেছে নাকি? আবার কল কেটে দেব আমি। মেজবা এবার কঠিন গলায় বলল। আব্বে শালা, আর কিছু বলতে যাবে তার আগে ওপাশ থেকে কল কেটে গেল। কল কেটে যাওয়ার সাথে সাথে আকসাকে একটানে ঘুরিয়ে নিজের সামনে এনে দাঁড় করালো মেজবা। আকসা ঢোক গেলে করুণ চোখে তাকালো ওর দিকে। মেজবার আগে আপাতত হিতাহিত জ্ঞান শূন্য। ও আকসার হাতের বাহু খামচে ধরে ওর থুতনি উঁচু করে ধরতে আকসা কাপাসরে মিনমিন করে বলল, মেজবা ফোনটা। ফোন। শব্দটা শোনা মাত্রই মেজবা এক আছাড়ে ফ্লোরের উপর ছুঁড়ে ফেললো ফোনটা। আকসা সেই শব্দে কেঁপে উঠল। মেজবা ওকে ছাড়লো না, ওর দুই গালে হাত রেখে চেপে ধরে বলল, হাজব্যান্ড থাকতে অন্য পুরুষের সঙ্গে এসে এত নিকৃষ্ট তুমি? এতটা? ক্যান্টনমেন্টে যাওয়ার ব্যাপারে খুশি আছো শুধুমাত্র তোমার এই আশিকের সাথে কথা বলতে পারবে বলে, তাই না? তাই না আকসা? না না না, আপনি আমাকে ভুল বুঝছেন মেজবা। আমার কোনো আশিক নেই, কোনো আশিক নেই আমার। এসব ভুল, মিথ্যা সব। আপনি যা ভাবছেন সেসব ঠিক নয়। তাহলে কি ঠিক? কি হ্যাঁ, বোঝাও আমাকে আকসা, বোঝাও। মেজবার সামান্য চেঁচিয়ে উঠল। আকসার হাতের বাহু চেপে ধরে রেখেছে ও, আরেক হাতে থুতনি উঁচু করে ধরে রাখা। আকসাকে চেয়ারের সাথে ঠেসে ধরেছে। ও ছটফট করছে। অন্য সময় হলে আকসার এই ছটফটানি এক মুহূর্ত সহ্য করতো না মেজবা, সঙ্গে সঙ্গে ছেড়ে দিত। তবে আজ ছাড়লো না, আরো রূঢ়ভাবে স্পর্শ করলো ওকে। কঠিন থেকে কঠিনতর হলো। মেজবার চোখ মারাত্মক লাল হয়ে গেছে। ওই চোখের দিকে তাকিয়ে ভয় হলো আকসার। আকসা কাতরাতে কাতরাতে বলল, ছাড়ুন মেজবা, লাগছে আমার। এভাবে ধরবেন না আমায়, ব্যথা পাই আমি। ছাড়বো? হ্যাঁ, ঠিকই বলেছ, ছেড়িয়ে দেবো তোমাকে। তোমাকে আর রাখা যাবে না। এই মুহূর্তের জন্য যাও। এমন মেয়েকে আমি আমার জীবনে রাখবো না, যে এক্সট্রা মেটেরিয়াল আফিয়া করে বেড়ায়। তুমি আমার থুতু বড় যোগ্য না। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, আর তুমি তুমি এই প্রতিদিন দিলে এত বড় ধোঁকা। আকসাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দিল মেজবা। মেজবার চোখের কোণ বেয়ে এক ফোঁটা দুর্বোধ্য জল গড়িয়ে পড়ল। মেজবার সঙ্গে সঙ্গে হাতের উল্টো পিঠে মুছে নিল। সেটা আকসা বুঝতেও পারল না। আকসার পায়ের নিচের মাটি নেই যেন। হঠাৎ কি থেকে কি হয়ে গেল। মাথায় প্রচণ্ড চাপ পড়ছে, বুক অতি মাত্রায় ধুকপুক করছে, অনবরত ঘামছে ও। আকসা এগিয়ে এসে মেজবার হাতের বাহু ধরে কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, আমি এসব কিছু করিনি মেজবা। আমি এমন মেয়ে নই, আপনাকে ধোকা দিইনি আমি। অবে চুপ, তোর আর কোনো কথাই শুনতে চাই না আমি। আকসার হাত ছিটকে সরিয়ে দিয়ে এগিয়ে গেল মেজবা। আকসাকে দেয়ালের সাথে ঠেসে চেপে ধরে দাঁতে দাঁত পিষিয়ে বলল, এই তোর সাথে আমার কিসের শত্রুতা? হ্যাঁ বল, কিসের শত্রুতা? নাকি তুই আমার উপর কোনো এক্সপেরিমেন্ট করছিস? কোনটা? দেখতে চাইছিস যে একজন ভদ্র পরিবারের ছেলের ধৈর্যের বাদ কতটুকু, সর্বোচ্চ আঘাত পেলে কেমন আচরণ করে, সেটা দেখতে চাচ্ছিস তুই? তুই আমাকে আর কোনোভাবে হার্ট করতে বাকি রাখিসনি। অলরেডি সবভাবে করে ফেলেছিস, শুধু একটাই বাকি ছিল, অতটুকু করে ফেললি। এই যে তাকে দেখ, এই যে এখানটায় আঘাত লাগে বুঝি? আঘাত করতে করতে আর কিছুই বাকি রাখিসনি এখানে। তোর মতো হার্টলেস আর ক্যারেক্টারলেস মেয়ে এটা বুঝবেও না। তোকে তোর এত ভুলের পরও ক্ষমা করে দিলাম, কখনো অসম্মান করিনি, কোনোভাবে তোর অসম্মান হতে দেনি। তারপর তুই দেখিয়ে দিলি 5 বছর আগের আকসার কোনো পরিবর্তন ঘটেনি।
সে আগের মতো স্বার্থপর আর নিকৃষ্ট রয়ে গেছে। মেজবা চিৎকার চেঁচামেচি করে কথাগুলো বলতে বলতে পুনরায় চোখ লাল হয়ে গেল। চোয়াল শক্ত হয়ে গেছে ওর। আকসার বাহুতে রাখা হাত দুটো কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আকসার চুল এলোমেলো হয়ে গেছে, মুখের উপরে এসে পড়ে আছে, মানে কাঁদছেও। মেজবার তবু সামান্য দয়া মা হলো না, দাঁতে দাঁত চেপে বলল, আজকের পর থেকে তোর আমার কোনো সম্পর্ক আর থাকলো না। আজ এখানে এই মুহূর্তে আমাদের সম্পর্ক শেষ। আজকের পর তোকে আমি চিনি না, এই বাসায় তোর কোনো জায়গা হবে না। গেট আউট। মেজবার চিৎকারে আকসা কেঁপে উঠে মুখে হাত ঢেকে ডুকরে কাঁদতে লাগলো। আচানক ওর হাতে টান লাগলো। মেজবা ওকে টেনে ধরে বলল, লাগেজ নাও, এখনই বের হবে। মেজবার এই রূপ এর আগে কখনোই দেখেনি আকসা। ও ভয়ে ভয়ে গুছিয়ে রাখা লাগেজটা উঠিয়ে নিতে মেজবার হাত টেনে ধরে ঘরের বাইরে নিয়ে আসলো। ড্রয়িং রুমে মেজবার মামুনি আর চাচি বসেছিলেন। ছেলে আর ছেলের বউকে এমত অবস্থায় দেখে অবাক হলেন তারা। মেজবা আকসার হাত ধরে টেনে সদর দরজার দিকে নিয়ে গেল। মেজবার ওই রাগ আর আকসাকে কাঁদতে দেখে আকসার শাশুড়ি আর চাচি শাশুড়ি বিচলিত হয়ে দ্রুত উঠে আসলেন। আকসার শাশুড়ি অস্থির হয়ে ছেলেকে বললেন, কি করছো বাবা? বৌমাকে কোথায় নিয়ে যাচ্ছ এভাবে? আর বৌমা কাঁদছে কেন? মেজবা ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে ফিরে ক্রুড় হেসে বলল, তোমার বৌমা ওর বাসায় যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছে মামুনি, তাই ওকে ওর বাসায় দিতে যাচ্ছি। তাহলে যে ক্যান্টনমেন্টে যাওয়ার কথা ছিল? নসিবে থাকলে যাবে কোনো একদিন। পুনরায় হেসে কথাটা বলে কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জোরপূর্বক আকসার হাত ধরে টেনে নিচে নিয়ে গেল মেজবা। আকসা এতক্ষণ হাত ছাড়ানোর চেষ্টা করলেও মেজবার শক্তির কাছে অসহায় হলো। আকসাকে মেজবা গাড়ির দিকে টেনে নিয়ে যেতে আকসা সর্বশক্তি দ্বারা হাত ছাড়ানোর চেষ্টা করে কাঁদতে কাঁদতে বলল, আমি কোথাও যাবো না মেজবা, ছাড়ুন আমায়, এখানেই থাকবো আমি। হু আর ইউ? এখানে থাকার কে তুমি? আপনার স্ত্রী আমি, আপনি আমার স্বামী, আমি আপনার সাথে থাকতে চাই। মেজবা টান মেরে আকসাকে সামনে এনে আঙ্গুল তুলে শাসিয়ে জোর গলায় বলল, এই ফালতুমি, আমি তোমার স্বামী নই। আজকের পর থেকে আমাকে স্বামী পরিচয় দিবে না, খুন করে ফেলব একদম। আকসা আর চোখে মেজবাকে দেখছে। মেজবার মুখের দিকে সরাসরি তাকাতে ভয় লাগছে ওর। মেজবার দৃষ্টির সামনের দিকে। আকসা যে গাড়িতে অবস্থান করছে সেটাই বোধ করি মনে হচ্ছে না। আকসার বুক ধরফর করছে। মেজবা খুব স্পিডের সাথে গাড়ি ড্রাইভ করছে। আকসা জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নিল। মেজবার মুখ পানে চেয়ে একটা ঢোক গিলে বলল, আমার কথা শুনুন মেজবা, বলার সুযোগ তো দেবেন। মেজবা যেন আকসার কোনো কথাই শুনতে পায়নি। ও নিজের মতো ড্রাইভ করে চলেছে। আকসার এবার চরম অধৈর্য, অস্থির হয়ে কিঞ্চিত জোরের সাথে বলল, মেজবা আমার কথা শুনুন প্লিজ। মেজবা হঠাৎ ফাঁকা রোডের এক সাইডে ধুম করে গাড়ি থামিয়ে দিল। আকসা সামান্য সামনে হেলে পড়ে বুকে হাত রেখে নিজেকে সামলে নিল। মেজবা স্টিয়ারিং এ হাত রেখে চকিতে ঘুরে তাকালো আকসার দিকে। এরপর হঠাৎ সিট বেল্ট খুলে ওর সিটের কাছে এগিয়ে এসে ওর হাতের বাহু চেপে ধরে বলল, কি কথা? এক্সকিউজ শোনাবে? এতক্ষণ ভেবে একটা এক্সকিউজ বের করেছো, তাই না? তোমার কোনো এক্সকিউজ শুনতে চাই না আমি। ইভেন তোমার কোনো কথা যেন আমার কান অব্দি না আসে। আপনি তো ফ্যাসিস্টের মতো আচরণ করছেন মেজবা। মানুষ দোষ ত্রুটি থাকতেই পারে মানুষের, তাই বলে তাকে একেবারে চুপ করিয়ে দেবেন? হাসিনা মতো বিহেভিয়ার হয়ে গেল না এটা? আকসা কিঞ্চিত বিরোধ করে কথাটা বলতে মেজবা আঙ্গুল তুলে শাসিয়ে বলল, জাস্ট শাট অফ। হাসিনার সাথে তুলনা করো কাকে তুমি? হাসিনা কোনো নির্দোষ ব্যক্তি ছিল না। ইতিহাসে ওর মতো ফেসিস্ট খুব কম এসেছে। ইভেন তোমার কথার মধ্যে তুমি হাসিনার কার্যকলাপকে জাস্টিফাই করার চেষ্টা করো না। তোমার ফ্যামিলিকে আমলি করতো কোনো কালে? আহা, আকসা মাথা নেড়ে জবাবটা দিতে মেজবা পুনরায় বলল, আমি ফ্যাসিস্ট নই। যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দেই। মেজবা কিন্তু আমার কথাটা তো শুনে। চপ। আকসাকে ধমকে চুপ করিয়ে দিল। মেজবা সরে যেতে আকসা বিড়বিড় করে বলল, আসলেই ফ্যাসিস্ট। বিপরীত পাশে মানুষের কথা না শুনে যে শুধু নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়, সে তো ফ্যাসিস্টই। আবার ফ্যাসিস্ট কখনো শুনতে পারে না যে সে ফ্যাসিস্ট। আকসা বিড়বিড় করে হঠাৎ পাশ থেকে ফোন কেটে মেজবাকে বলে উঠল, আপনি চাইলে আসন্ন 12 তারিখের নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন মেজবা। বাংলাদেশের মানুষ বেশিরভাগ সব খাল কেটে কুমির আনে তো। ওরা কিন্তু কেউ কেউ যে ফ্যাসিস্ট সেটা জানলে তাকে ভোট দিতে লাফিয়ে পড়বে। নির্বাচনে দাঁড়ালেই দেখবেন আপনি নির্বাচনে জিতে গেছেন। আকসার কথাটা বলা মাত্রই মেজবার দিকে শুধু একবার তাকালো। সঙ্গে সঙ্গে আকসা চুপ হয়ে গেল। মেজবার পরিকল্পনা ছিল আকসাকে ওর বাড়ির গেটের সামনে নামিয়ে দিয়ে চলে যাবে। সেই মোতাবেক আকসাকে বলেও রেখেছিল যে নেমে যেন ডিকি থেকে নিজেই লাগেজ নামিয়ে নেয়। আকসা বারবার মেজবার দিকে করুণ চোখে তাকাচ্ছিল। তবে মেজবা একবারের জন্য ওকে দেখলো না। আকসার জন্য সৌভাগ্যের ব্যাপার হলো বাড়ির গেটের কাছে আসতে দেখা গেল ইরফান দাঁড়িয়ে আছে সেখানে। ওর মাথায় টুপি, নামাজে গিয়েছিল সম্ভবত, সেখান থেকেই ফিরছিল। বাড়ির ভেতরে যাবে তখনই ওদের বাড়ির দিকে গাড়ি আসতে দেখে দাঁড়িয়ে গেছে। আকসা গাড়ির ভেতর থেকেই ভাইয়া বলে চেঁচিয়ে ডাক দিল।
আকসার কণ্ঠ শুনে ইরফান দ্রুত এগিয়ে আসলো। গাড়ির গেটের সামনে থামতে ইরফান জানালার কাছে এগিয়ে এসে নিচু হয়ে ডাক দিল আকসাকে। মেজবা বন্ধুর গলা শুনে জানালা নামিয়ে দিল। মেজবাকে দেখে ইরফান বলল, গাড়ি থেকে নামবি না দোস্ত, নাকি ভেতরে বসে থাকার ইচ্ছে আছে? নামছি। মেজবা শান্ত গলায় কথাটা বলে নেমে এসে আকসা যে পাশে বসেছিল সেই পাশের দরজা খুলে দিল। আকসা নিজে দরজা খুলে বের হতে পারত, তবে সেটার আর প্রয়োজন হলো না। মেজবাকে জড়িয়ে ধরল ইরফান। তোকে কতদিন পর দেখলাম বলতো? তোর তো কোনো খোঁজ খবরই নেই। লাস্ট মেসেজ যে গতকাল দিয়েছিলাম, সিন করেছিস? সরি দোষ, বেরিয়েছিলাম একটু। ইটস ওকে, পরে দেখি কিন্তু অবশ্যই রিপ্লাই করবে। একটা রিলস শেয়ার করেছি। মেজবা জবাবে কিছু বলল না, মাথা নাড়ল শুধু। আকসা ততক্ষণে লাগেজ বের করে এনে দাঁড়িয়েছে ভাইয়ের পাশে। মেজবাকে দেখছে অপলক। ইরফান এবার মেজবার হাত ধরে বাড়ির ভেতরের দিকে টেনে নিয়ে বলল, চল ভেতরে। আমি যাব না। যাবি না মানে? বেড়াতে এসেছিস না আমাদের এখানে? যদিও ইনফর্ম করে আসা উচিত ছিল তোদের। আম্মা তাহলে অ্যারেঞ্জমেন্ট করে রাখতে পারতেন। কিছু করতে হবে না দোষ, ওকে দিতে এসেছিলাম অ্যাকচুয়ালি। দিতে মানে? তা তুই থাকবি না? না, আমার চট্টগ্রামে ফিরতে হবে আজ। ওর নাকি বাসার কথা খুব মনে পড়ছিল, তাই দিতে এলাম। রেখে দে তোদের কাছে। মেজবা শেষোক্ত কথাটা কেমন গম্ভীরভাবে বলল। ইরফান না বুঝতে পারলো, আকসা ঠিকই বুঝতে পারলো। উদ্বিগ্ন চোখে তাকালো মেজবার দিকে, কিন্তু মেজবার কোনো হেলাফেলা হলো না। ইরফান নাছোড়বান্ধ মেজবাকে ছাড়ছেই না। জাপটে ধরে রেখে অনুরোধ করলো, তোকে ভেতরে যেতেই হবে। বিয়ের দিন তো ইমার্জেন্সি বলে চলে গেলি। শালা সেদিন তোর বিয়ের দিন ছিল বলে কিছু বলিনি। আজ কিন্তু কোনোভাবেই ছাড়ছি না। বাড়ির নতুন জামাই বাড়িতে এসে বাইরে থেকে চলে যাবে, এটা কেমন দেখায়? আম্মা জানতে পারলে কিন্তু খুব রাগ করবে। চল ভেতরে চল। অগত্যা মেজবাকে ইরফানে জোরাজোরিতে ভেতরে যেতেই হলো। আকসা ঠোঁট চেপে কপট হাসলো। ও বোধহয় মনে প্রাণে এটাই চাচ্ছিল। বলা হয় মন থেকে কোনো জিনিস চাইলে নাকি সেটা পাওয়া যায়। আয়েশা বেগম একমাত্র মেয়ে জামাইয়ের আসা উপলক্ষে বেশ আয়োজন শুরু করে দিয়েছেন। তিনি একবার রান্নাঘরে যাচ্ছেন, একবার ডাইনিংয়ে। কি করবেন দিশা পাচ্ছেন না ঠিক। মাঝখানে বসার ঘর বাঁধে মেজবা সোফায় বসে ফোনে টুকটাক কাজ করছিল। শাশুড়ি কেমন দিশাহারা হতে দেখে ও এবার বলে উঠল, আপনি এত ব্যস্ত হবেন না আম্মু, কিছু করতে হবে না। আমাকে এখনই যেতে হবে। আপনি শুধু এক গ্লাস পানি নিয়ে আসেন আমার জন্য। না না, তা কি করে হয় বাবা? তুমি বিয়ের পর এই প্রথম এসেছো আমাদের বাড়িতে, এক গ্লাস পানি খাইয়ে দেব শুধু? এ কেমন কথা? আমি রান্না বসিয়েছি, না খেয়ে তোমাকে যেতে দিচ্ছি না। তুমি বরং মেয়ের ঘরে যাও। ও এসেই তো হাত মুখ ধুতে চলে গেল। আকসা, ও আকসা। আকসা সবে ওয়াশরুম থেকে বেরিয়ে তোয়ালেতে মুখ মুছছিল। বাইরে থেকে মায়ের ডাক শুনে তোয়ালে হাতে দ্রুত বেরিয়ে আসলো। জি আম্মু বলো। আকসা এগিয়ে আসতে আয়েশা বেগম বললেন, জামাই বাবাকে ঘরে নিয়ে যাও তো। আকসা মায়ের কথা শুনে আর চোখে মেজবার দিকে তাকালো। মেজবা ওকে যেন দেখেনি। ও হালকা হেসে শাশুড়িকে বলল, থাক আম্মু, আমি এখানে ঠিক আছি। ভেতরে যেয়ে একটু বিশ্রাম নাও বাবা, তোমাকে তো আবার জার্নি করতে হবে। মেজবাকে শেষমেশ উঠে আকসার সাথে ওর ঘরের দিকে পা বাড়াতেই হলো। শাশুড়ির সামনে স্বাভাবিক থাকলেও ভেতরের দিকে যত পা বাড়ালো তত ওর মুখের রং বদলে যেতে লাগলো। মেজবা ফ্লোরে পা রেখে বিছানার উপর বসে আছে। ওর সম্পূর্ণ মনোযোগ যেন ফোনের দিকে। আচানক খট করে দরজা বন্ধ হওয়ার শব্দ কানে আসতে মুখ তুলে সামনের দিকে তাকালো। দেখলো আকসা দরজা বন্ধ করে দিয়েছে। স্বয়ংক্রিয়ভাবে ভ্রু কুঁচকে গেল মেজবার। মেজবা তৎক্ষণাৎ দ্রুত উঠে দরজার দিকে পা বাড়ালো। আকসা মেজবাকে উঠে আসতে ওর সামনে এসে দাঁড়িয়ে হাত দ্বারা বাধা দিয়ে আটকে নিল। কোথায় যাচ্ছেন আপনি? বাইরে। কেন? এখানে হেজিটেশন ফিল হচ্ছে। মেজবার স্পষ্ট জবাব। আকসা প্রশ্ন করলো, হেজিটেশন ফিল হবে কেন হঠাৎ? তোমাকে দেখে, তোমার মুখ দেখে বোঝা লাগে। মেজবা পুনরায় পা বাড়াতে আকসা ওর বাহু টেনে ধরে বলল, দাঁড়ান মেজবা। সারো, সাইড দাও। এভাবে দরজা আটকে আমাকে বেইজ্জতি করার চেষ্টা করবে না। মেজবার কথা শুনে আকসার খুব হাসি পেল। বহু কষ্টে হাসি আটকে বলল, স্বামী স্ত্রী আমরা, বেজ্জতির কি আছে? তোমার সাথে তো আমার কোনো সম্পর্কে থাকছে না, সুতরাং ডিস্টেন্স মেনটেন করো। মেজবা এবার ওকে সরিয়ে দিতে আকসা আচানক মেজবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল পিছনের দিকে। মেজবার রুড়ো চাহনিতে তাকালো ওর দিকে। আকসা এবার এগিয়ে গিয়ে মেজবার গালে এক হাত রেখে বলল, আপনাকে আমার কথা শুনতেই হবে। আমি প্রতারক নই, আর না তো ক্যারেক্টারলেস। আমি নিজেকে প্রুভ করতে পারবো। করো। মেজবা নির্বিকারভাবে বলতে আকসা হাঁপ ছেড়ে বাঁচলো যেন। বিছানার ওপর থেকে ফোনটা উঠিয়ে নিয়ে এসে হোয়াটসঅ্যাপে ঢুকলো। এরপর একটা কনভারসেশন বের করে মেজবার সামনে ধরে বলল, এই দেখুন। মেজবার ভ্রু কুচকে তাকিয়ে দেখলো ফোন স্ক্রিনে। আকসা এক নাগারে বলতে লাগলো, আমি যার সাথে কথা বলছিলাম ইনি সেই সাইফুল ইসলাম, আমাদের সাইফুল ভাইয়া, আমার বেস্ট ফ্রেন্ড কলির এক্স হাজবেন্ড। তো
মেজবা নির্লিপ্তভাবে প্রশ্ন করতেই আকসা বলল, ওনার সাথে প্রায় কথা হতো আমার। উনি কলির হাজবেন্ড ছিলেন, ডিভোর্স হয়ে গেছে তাদের। তারা ভালোবেসে বিয়ে করেছিল নিজেরা। ডিভোর্স হওয়ার কারণ ছিল ভাইয়ার ফ্যামিলি। ভাইয়ার মা কলির উপর অনেক টর্চার করতো, ভাইয়াকে জানাতো না কলি। একসময় টর্চার সহ্য করতে না পেরে ওর জোর করে ডিভোর্স দিয়ে চলে আসে। এরপর একদম চুপচাপ হয়ে যায়। মাত্র 6 মাসের সংসার ছিল ওদের। ভাইয়া কলিকে ও অনেক ভালোবাসতো। হাতে পায়ে ধরে অনুরোধ করেছিল যেন ডিভোর্স না দেয়, কিন্তু কলি জেদ ধরে ডিভোর্সটা দিয়েই দেয়। এরপর ভাইয়া এক প্রকার পাগলের মতো হয়ে গিয়েছিল। বিজনেস আর বাসা আলাদা করে নিয়েছিল, একা থাকতো, ফ্যামিলির কারোর সাথে কন্ট্রাক্ট রাখেনি। কলির সাথে অনেকবার ভাইয়া কন্ট্রাক্ট করার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবে পেরে ওঠেনি। কলির ফ্যামিলি আবার তাদের বিয়ে দিতেও চেয়েছিল, কিন্তু কলি রাজি হয়নি। ভাইয়া এর মধ্যে অনেক সাইকিয়াট্রিস্ট দেখিয়েছে। এখন কিছুটা সুস্থ, তাও কলির জন্য পাগলামো করেন। ওর কথা আজও ভুলতে পারেননি সাইফুল ভাইয়া। আমাকে ভাইয়া নিজের বোনের মতো জানতেন সবসময়। আমাকে চেনেন প্রায় 4 বছর যাবত। দীর্ঘদিন পর হঠাৎ আমার নতুন নাম্বারটা খুঁজে বের করে আমাকে আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে খুব অনুরোধ করে বললেন যেন কলির সাথে যোগাযোগ করিয়ে দিই, তাদের মধ্যে সবকিছু ঠিক করতে হেল্প করি। আমি এটা নিয়ে ভাইয়ার সাথে কথা বলতাম। এর মধ্যে কলির সাথেও কন্ট্রাক্ট করানোর চেষ্টা করছি। কলির সব আপডেট দিয়েছি। আপনার বিশ্বাস না হলে আমার কাছে তাদের বিয়ের ফটো এখনো আছে। এই যে দেখুন, প্রোফাইলে ভাইয়ার যে ফটো, সেই একই ব্যক্তির ফটো। এটা ওদের বিয়ের সময়কার। আকসা মেজবাকে একের পর এক ফটো দেখাতে লাগলো। মেজবা এতক্ষণ চুপচাপ দেখছিল ফটোগুলো, এবার বলে উঠল, বয়ফ্রেন্ডের সাথে তোমার এত ন্যাকামুখের কথা বলতে হবে কেন? তাও লুকিয়ে? আকসা অবাক চোখে তাকিয়ে রইল মেজবার দিকে, বিরোধ করে বলল, লুকিয়ে না বলে তো সবাই জেনে যেত। আর ভাইয়া আমায় প্রমিস করিয়েছিলেন কাউকে যেন এখনই কিছু না বলি। ন্যাকামো করে কথা কখন বললাম মেজবা? ভাইয়া মেন্টালি বাজে সিচুয়েশনে আছে। সেই মানুষের সাথে কি আমি রুডলি কথা বলবো? তাকে মানা করে দেবো? আর ভাইয়ার সাথে তো আমি কোনো বাড়তি বা অযথা কথা বলতাম না, জাস্ট কলির বিষয়ে কথা হতো। ভাইয়া বারবার কল দিত শুধুমাত্র কলির কথা শুনতে। তার মেন্টাল সিচুয়েশন এমন যে কিছু একটা হলে সুইসাইড অ্যাটেম্পটও নিয়ে বসতে পারেন উনি। তাই আমি হেসে ভালোভাবে কথা বলার চেষ্টা করেছি। সবাই তো আর আপনার মতো রুড নয়। এখানে আমার দোষটা কি মেজবা? মেজবা আকসাকে প্রশ্ন করলো। তোমাকে এত পিএনবির করতে কে বলেছে? আকসা বিরোধের সুরে জবাব দিল, আপনি এইভাবে কেন বলছেন? তাদের ভালোবাসা আপনি দেখেননি, আমি দেখেছি। তাদের 4টা বছরের ভালোবাসার সাক্ষী আমি। দুজন দুজনকে কতটা ভালোবাসতো অবশ্য আপনি বুঝবেন কি? আপনি তো ভালোবাসতে জানেন না মেজবা। আকসার এই কথার বিপরীতে মেজবা কিছু বলল না। ওর দিকে গভীর চাহনিতে তাকিয়ে শান্ত গলায় বলল, ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো এই মাসে, সাইন করে দিও। আকসা বিমূঢ় হলো। ডিভোর্স পেপার মানে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।